নমস্কার, আপনাদের সকলকে স্বাগত শান্তম স্পিক্সের এই পর্বে। দেখুন, নানান রকম মতামত চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আর সেই সমস্ত মতামতগুলো সম্পর্কে নিজের মতামতটা ব্যক্ত করতে ইচ্ছেও তো করে। তো সেই কারণেই শান্তম স্পিক্সের এই পর্বে কোনো একটি বিষয় নিয়ে তার ইতিহাস, তার ভূগোল, ইতিহাসটা খুব বেশি থাকবে না, ভূগোলটাই থাকবে, সেই বিষয় নিয়ে একটুখানি কথা বলতে চাইছি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে দেখুন, আমি যে সমস্ত জায়গায় কাজগুলো করি, যে সমস্ত সংস্থার সঙ্গে আমি জড়িত, সেই সমস্ত সংস্থা তাদের নিজেদের বক্তব্য রাখেন, কিন্তু তাদের বক্তব্যের সঙ্গে আমার বক্তব্যের তো পার্থক্য থাকতেই পারে। এটা একেবারেই ব্যক্তিগতভাবে আমার বক্তব্য, সেটাই আমি একটুখানি তুলে ধরবার চেষ্টা করি শান্তম স্পিক্সে এই ইউটিউবের পাতায়। বিষয়টা হচ্ছে যে খুব বেশি লম্বা করবো না ভিডিওটাকে, ছোট ভিডিও। কিন্তু যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি সেটা হচ্ছে, দেখুন, নতুন সরকার গঠিত হয়েছে, তার মন্ত্রিসভা গঠিত হয়ে গিয়েছে, এবং মন্ত্রিসভা গঠিত হওয়ার পর মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত ডায়নামিক বেশ কিছু কাজ করেছেন। ইতিমধ্যে বিধানসভার অধিবেশন হয়ে গিয়েছে, বাজেট অধিবেশন, বাজেট পেশ হয়ে গিয়েছে, মন্ত্রীরা নিজেদের মতন করে দপ্তরে দপ্তরে যাচ্ছেন, কাজ শুরু হয়ে গিয়েছে, গোটা বাংলা জুড়ে অনেকেই ঘুরছেন, এমনকি মুখ্যমন্ত্রী নিজেও বাংলার বিভিন্ন জায়গায় ঘুরছেন। গতকালই বাঁকুড়ায় গিয়েছিলেন, এই প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে তার জঙ্গলমহল সফর। উন্নয়নের ছবিটা দেখানোর জন্য এই মুহূর্তে ব্যগ্র হয়ে নতুন সরকার কাজ করছে, ডাবল ইঞ্জিনের সরকার, সুতরাং কাজ হবে এই সময়। সেটাই কিন্তু নির্বাচনের আগে থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মানুষকে, সেই মতোই কাজ করবার চেষ্টা করছেন। সবে তো প্রায় 2 মাসের কাছাকাছি হলো, এখনও পর্যন্ত অনেকগুলো দিন বাকি, সেই দিনগুলোতে আরও অনেক কাজ বাকি পড়ে রয়েছে, সেগুলো করতে হবে। তো সেই বিষয়ে আসছি পরে। কিন্তু বিষয়টা হচ্ছে যে গত মাসের, অর্থাৎ জুন মাসের 20-21 তারিখ নাগাদ একটা খবর সকলেরই সামনে এসেছিল যে সুরাবর্দী এভিনিউ, যেটি পার্ক সার্কাস মোড় থেকে শুরু করে ডনবস্কো আইল্যান্ড পর্যন্ত, এই রাস্তাটির নামকরণ, বদল হয়ে গেল আর কি। নামকরণ তো আগেই ছিল সুরাবর্দী এভিনিউ, সেই 1933 সাল থেকে, কিন্তু এবারে এই 2026 সালে তার নাম হলো গোপাল মুখার্জি রোড। কে গোপাল মুখার্জি আপনারা সকলেই জানেন। গোপাল পাঁঠা নামে 1946 সালের কলকাতার যে দাঙ্গা বা ওই সুরাবর্তীর ডাকা ডাইরেক্ট অ্যাকশন ডে, সেই ইতিহাস সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছেন মিডিয়ার দৌলতে। হ্যাঁ, মিডিয়া মানে আমি শুধুমাত্র যে মেন স্ট্রিম মিডিয়ার কথা বলছি তাই নয়, সেই সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার দৌলতেও জেনে গিয়েছেন। সেটা অত্যন্ত শক্তিশালী মাধ্যম। এই মুহূর্তে আমি তো সোশ্যাল মিডিয়াতেই আপনাদের সঙ্গে কানেক্ট করছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সুরাবর্দী ওই 1946-এর দাঙ্গার সঙ্গে জড়িত রয়েছেন। তার নাম হচ্ছে হুসেন শহীদ সুরাবর্দী। ঠিক ঠিক বলেছি? ভুল বলিনি? বেশ। তার নামে কিন্তু ওই রাস্তাটির নামকরণ হয়নি, কারণ সুরাবর্দী 1946 সালে কেলেঙ্কারি করেছিলেন, আর এই রাস্তাটির নামকরণ হয়েছিল 1933 সালে। সুরাবর্দী মানে এই কুখ্যাত সুরাবর্দীর কাকা স্যার হাসান সুরাবর্দীর নামও কিন্তু এই প্রসঙ্গে উঠে আসছে। কিন্তু মুশকিল হচ্ছে এই হাসান সুরাবর্দী তার নামেও কিন্তু হয়নি এই নামটি, নামকরণটি করা হয়নি, কারণ স্যার হাসান সুরাবর্দী ছিলেন এই কুখ্যাত হুসেন শাহিদ সুরাবর্দীর কাকা। তিনি একজন স্কলার ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, লেফটেন্যান্ট ছিলেন, ডক্টর ছিলেন, মানে ডাক্তার ছিলেন, চিকিৎসক ছিলেন। সুতরাং তিনি ইংরেজদের প্রিয়পাত্র ছিলেন। বীণা দাস তার হাত থেকে পিস্তল টিস্তল কেড়ে নিয়েছিলেন, এই সমস্ত ইতিহাসগুলো আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছিলেন। কিন্তু তারিখ, তারিখ কখনো মিথ্যে কথা বলে না। তারিখ নিয়ে একটু বলি। 1930 সালের 8ই অগস্ট থেকে 1934 সালের 7ই অগস্ট পর্যন্ত ক্যালকাটা গেজেট বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন হাসান সুরাবর্দী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঠিক আগেই তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাহলে তাঁর নামে 1933 সালে রাস্তাটা হলো কি করে? এখন জীবিত ব্যক্তির নামে রাস্তা টাস্তা হয়, স্টেডিয়াম হয়, কিন্তু তখন হতো না, তখন হয়ওনি। বিষয়টা হচ্ছে এই কাকা ভাইপো, না ভাইপো বললে অন্য আবার কিছু মনে পড়তে পারে, যাই হোক, হুসেন শহীদ সুরাবর্দী কিংবা হাসান সুরাবর্দী, তাদের দুজনের কারোর নামেই কিন্তু এই রাস্তাটি হয়নি। 1933 সালে যখন পার্ক সার্কাসের পঞ্চম রাস্তাটির নাম, অর্থাৎ নতুন নবনির্মিত রাস্তাটির নাম সুরাবর্দী এভিনিউ রাখা হয়েছিল, সেই সময় তো হাসান সুরাবর্দী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে আসীন রয়েছেন, তার নামে কী করে রাস্তা হবে? হয়নি। 8ই মার্চ 1933 খ্রিস্টাব্দে কলকাতা পুরসভার অধিবেশনে এই রাস্তাটির নামকরণের প্রস্তাব আনেন কে?
সেই সময়ের একজন দাপুটে কাউন্সিলর, তার নাম বাঙালি, তিনি ছিলেন শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়। শৈলেন্দ্রবাবু প্রস্তাবে কি বলেছিলেন? ক্যালকাটা গেজেট, that the new 100-feet road constructed by the CIT from Park Circus to the junction with Koshaipara Lane lying to the north of the park be called Suhrawardi Avenue. He said that this should be in compliance with the unanimous desire of the local public and in recognition of the vast scholarship and erudition, deep piety and saintly character. Okay, চোখে চশমা নেই, দেখতে অসুবিধা হচ্ছে। saintly character of the illustrious মৌলানা উবাইদুল্লাহ সোহরাওয়ার্দী। হলো? হ্যাঁ, ইনি ছিলেন হাসান সোহরাওয়ার্দীর বাবা। অজিত কুমার বসুর কলিকাতার রাজপথ বই, দুখণ্ডের বই, চাইলে পড়ে নিতে পারেন। সেখানে লেখা হচ্ছে 100 ফুট চওড়া পার্ক সার্কাস থেকে শুরু হয়ে কসাইপাড়া লেনের এবং পার্ক সার্কাস উদ্যানের উত্তরে এসে পড়েছে। পরে রাস্তাটি দরগা রোড পর্যন্ত প্রসারিত হয়েছিল। কলিকাতা পুরসভা ওই দিন অর্থাৎ 8/3/1933 ওই প্রস্তাব অনুমোদন করেন। নতুন রাস্তা সুরাবর্দী অ্যাভিনিউ নামে নামাঙ্কিত হয়। মৌলানা সুরাবর্দী ছিলেন সাধু প্রকৃতির, লিখছেন অজিত কুমার বসু, মৌলানা সুরাবর্দী ছিলেন সাধু প্রকৃতির, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই তাকে শ্রদ্ধা ভক্তি করত। তাঁর পুত্রেরা সকলেই কৃতবিদ্য ছিলেন। তারা হলেন স্যার আবদুল্লাহ সুরাবর্দী, স্যার হাসান সুরাবর্দী এবং মিস্টার মাসুম সুরাবর্দী। হলো? ইতিহাসের চাবি এখানেই শেষ। বিষয়টা হচ্ছে এরকমটাই যে এই উবাইদুল্লাহ সুরাবর্দী, মৌলানা সুরাবর্দী, তিনি, তার নামেই এই রাস্তাটির নামকরণ হয়েছিল। তিনি ছিলেন ডিএইচ লরেন্স, সাহিত্যিক, পৃথিবীখ্যাত সাহিত্যিক, তাঁরও পরিচিত, তাঁরও বন্ধু। পার্সি সাহিত্যে, উর্দু সাহিত্যে, মানে ফার্সি সাহিত্যে, উর্দু সাহিত্যে এবং বাংলাতে তো বটেই, সেই সঙ্গে সঙ্গে পাশ্চাত্য সাহিত্যের সঙ্গেও এই মৌলানা ওবায়দুল্লাহ সুহরাওয়ার্দী, যিনি একজন কৃতবিদ্য মানুষ, তার পরিচয় ছিল ডিএইচ লরেন্সের সঙ্গেও এবং অন্যান্য বিশ্বখ্যাত লেখকদের সঙ্গেও তিনি ওঠা বসা করতেন। এই মানুষটির নামে সুহরাওয়ার্দী এভিনিউয়ের নামকরণ করা হয়েছিল। আসলে মুশকিল হচ্ছে ন্যারেটিভ সেট করা যায়, কিন্তু ইতিহাসকে তো অস্বীকার করা যায় না। ইতিহাসের নাম মুছে ফেলা যায়, হুশ করে মুছে ফেলা যায়, হঠাৎ করে যে কোনো একটা সার্কুলার দিয়ে, কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না। নাম মুছলেও ইতিহাস মোছে না। গোপাল মুখোপাধ্যায় অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, গোপাল পাঠা, যিনি 46-এর দাঙ্গায় হিন্দুদের হয়ে অস্ত্র ধরেছিলেন। হ্যাঁ, খুব সত্যি কথা যে সেটা অস্বীকার করবারও কোনো জায়গা নেই, কিন্তু এই সুরাবর্দী সেই সুরাবর্দী নন। এইটুকু শুধু বলবার ছিল। ইতিহাস পর্ব এখানেই শেষ, কিন্তু ভূগোল পর্ব এখানে শুরু। রাস্তাঘাটগুলো শোধরাবে কবে? নতুন সরকারকে অনেক অনেক আশা নিয়ে মানুষ এনেছেন, 208টি আসন দিয়েছেন তাদের 294 বিধানসভা ক্ষেত্রের মধ্যে। সুতরাং বেশ কিছু করবার আছে, শুধু নামকরণ নয়, নাম বদল নয়। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন নবিশি যে স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, তার নামে এই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ যে রাস্তার নামগুলো বদল হবে, মোগল নাম, ইসলাম নাম কিংবা ব্রিটিশ শাসকদের নাম সরিয়ে দেওয়া হবে, নতুনভাবে ভাবা হবে বিভিন্ন রাস্তার নাম। করুন, নতুন সরকার এলে এই কাজগুলো থাকে। আমরা বিগত সরকারের 15 বছরেও দেখেছি। আমার পাশে দাঁড়িয়ে একজনকে বলতে শুনেছি যে 2টো উত্তম কুমার দিন তো, মানে মহানায়ক উত্তম কুমার, তাঁর নামে নামাঙ্কিত টালিগঞ্জের মেট্রো রেলের টিকিট চাইছেন ভদ্রলোক। কিন্তু বিষয়টা হচ্ছে এই নামকরণগুলো চলতেই থাকুক, চলুক না, আপত্তির কী আছে? হ্যাঁ, নীল সাদা মুছে দিয়ে গেরুয়া রং হোক, আপত্তির কী আছে? কিন্তু রাস্তাঘাটগুলোর একটুখানি অদল বদল প্রয়োজন, অর্থাৎ সেগুলো সারাই করা প্রয়োজন। একটা ছোট্ট অভিজ্ঞতা বলি। গত দিন দশেক আগেই যেতে হয়েছিল রাজারহাট গোপালপুর বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত রঘুনাথপুর, অর্থাৎ বাগুইয়াটি, তেঘরিয়া, রঘুনাথপুরে। এবং সেখানে মনসাতলায় একটা কাজ ছিল একজনের বাড়িতে। সেখান থেকে সেরে আমি দমদম স্টেশন যাব, মেট্রো ধরবো বলে। তো সেই দমদম স্টেশন যাওয়ার পথ রাস্তার মাঝখান দিয়ে, মানে ওই মনসাতলা থেকে শান্তিপল্লী পেরিয়ে একেবারে গুলি ঘুঁচি পেরিয়ে গিয়ে পড়বো যশোর রোডে। একদিকে অর্জুনপুর চলে গেছে, আর একদিকে চলে গেছে যশোর রোড, জয়পুর, ওইখানে নাগের বাজার দিয়ে দমদম রোড ধরবো। এই গোটা রাস্তাটা যেতে নাভিশ্বাস উঠে গিয়েছে, কারণ তার 1 ঘন্টা আগে বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টিতে জল দাঁড়িয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়, খানা খন্দে ভর্তি। মানে সেটা যদি রাত আঁধার হতো, দিনের বেলা বলে তবু রক্ষে, যদি অন্ধকার রাত হতো তাহলে যে ঠিক কীভাবে মোটর বাইক নিয়ে সেখানে গিয়ে পৌঁছতাম আমি জানি না। এই রাস্তাগুলোর
পরিবর্তন করা অবশ্যই দরকার। হ্যাঁ, যশোর রোড থেকে দমদম রোড ধরে যখন যাচ্ছি দমদম স্টেশনের দিকে, সেখানেও তো আরও খারাপ অবস্থা। সেখানেও রাস্তাঘাটের জটা উঠে গেছে। মানে কি, মানে কিছু বলার নেই আর কি, মুখের ভাষায় কিছু বলা যাবে না। যদিও এখানে বিধায়ক ছিলেন, বিভিন্ন লোকাল পৌরসভাগুলো কাজ টাজ করেছেন দীর্ঘদিন ধরে, বামেদের 34 বছর কিংবা পরবর্তীতে 15 বছর ধরে কাজ টাজ হয়েছে অনেক কিছু। দমদম এলাকার ওই যে হিন্দিতে একটা কাজ আছে না, রগ রগ সে ওয়াকিফ হুঁ, ওই শিরায় শিরায় চিনি আর কি ওই রাস্তাগুলো। তো সেই রাস্তাগুলো ঠিক কী কী তার সারাই হয়েছে কিংবা সেগুলোকে ঠিকঠাক করা হয়েছে, সেই বিষয়ে আর নতুন করে কিছু বলবার নেই। এবং আন্ডারপাস, যেটা কুখ্যাত আন্ডারপাস দমদমের, সেখানেও সেদিনও জল পেয়েছি এবং প্রায় 1 ফুটের ওপর জল জমে রয়েছে সেখানে। তার মধ্যে দিয়ে 70% মোটর বাইকের চাকা ডুবে গিয়েছে, তার মধ্যে দিয়ে প্যান্ট ভিজিয়ে সেখানে গিয়ে দমদম স্টেশনে পৌঁছতে হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই, বলবার বিষয় যেটা, সেটা হচ্ছে পরিবর্তন তো হলো, আরেকটা পরিবর্তন দেখলাম আমরা, তাই তো? তো সেই পরিবর্তন, কারণ বাম আমল এসেছিল যখন 1977 সালে, সেই পরিবর্তন আমার ঠিক মনে নেই। কারণ কংগ্রেস আমলে জন্মেছি, বাম আমলটাই বেশিরভাগটাই বড় হয়ে ওঠার, এবং তারপর বড় হয়ে উঠে যখন সাংবাদিকতা করছি তখন তো বাম আমলও রয়েছে, এবং তারপরে পরিবর্তনটা দেখলাম 15 বছর তৃণমূল কংগ্রেস শাসন চালালো। কিন্তু এবার অনেক আশা নিয়ে মানুষ পরিবর্তন এনেছে। এই পরিবর্তনটা যেন ঠিকঠাক পরিবর্তন হয়, সত্যি সত্যি যেন সোনার বাংলা আমরা দেখতে পাই, সত্যি সত্যিই যেন ডাবল ইঞ্জিনের সরকারের যে সুফলগুলো, সেই সুফলগুলো বাংলার মানুষ দেখতে পান। হ্যাঁ, আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আজকের থেকেই পাচ্ছেন কিনা, কিংবা বিভিন্ন ভাতা আপনি পাচ্ছেন কিনা, কিংবা চাকরির বন্দোবস্ত হচ্ছে কিনা, শিল্প স্থাপন হচ্ছে কিনা, সেগুলো তো আছে, সেগুলো তো থাকবেই। কিন্তু একেবারে মানুষ, কোনো বৃদ্ধ মানুষ মাঝ রাস্তায় রাতের অন্ধকারে হোঁচট খেয়ে মুখ থুবড়ে না পড়েন, কোনো শিশু কোলে মা কিংবা বাবা তারা যেন মাঝ রাস্তায় এক গলা জল ঠেলে তাঁতে চলতে না হয়, এই জায়গাগুলো একটুখানি পরিবর্তন করা দরকার। লোকাল গভর্নমেন্ট যারা রয়েছেন, পৌরসভাগুলো বা পুর নিগমগুলো কিংবা পঞ্চায়েতগুলো, সেই লোকাল গভর্নমেন্ট ঠিকঠাক মতন কাজ করছে কিনা সেগুলো একটু দেখা প্রয়োজন। এবং মানুষ সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারছেন কিনা তার নিজের এলাকায়, ঠিকঠাক মতনভাবে রাস্তাঘাট পাচ্ছেন কিনা, পানীয় জল পাচ্ছেন কিনা, নিকাশি ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে কিনা, এটা বর্ষাকাল, সুতরাং এগুলো দেখাটা বোধ হয় এই মুহূর্তে একটুখানি অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেটুকুই শুধু বলবার, একজন সামান্য নাগরিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে এই রাজ্যের, এই কলকাতা শহরের। সুতরাং সেই দিকটাতে একটু খেয়াল রাখবেন। আমার এই ছোট্ট ভিডিও হলো না, প্রায় 13 মিনিট বুকে ফেললাম। তার মধ্যে শুধু এইটুকুই বলবার ছিল। ইতিহাস ভূগোল অনেক হলো, কলকাতার হাড় পাঁজর, তাতে একটুখানি সুন্দর করে চামড়া, তাতে সুন্দর করে একটুখানি লমেটম পমেটম মাখানোটা প্রয়োজন। শুধু লমেটম পমেটম মাখানো নয়, তাতে চামড়া এবং মাংস আছে কিনা, হাড় ঝিরঝিরে চেহারার ওপর লমেটম পমেটম মাখালে তো চলবে না। সুতরাং ওই নীল সাদা রঙের মতন গেরুয়া রং নয়, ভেতরটাকেও একটু বদলানো দরকার, তাই নয় কি? প্রশ্নটা রাখলাম, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি মনে হয় যে আমি ঠিকঠাক বলছি বা ভুলভাল বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রিপশন বাটনে একটুখানি ক্লিক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর অল নোটিফিকেশানস অন করে দেবেন বেল আইকনটা ক্লিক করে। তাহলে বিভিন্ন ভিডিওগুলো যখন আসতে থাকবে তখন আপনিও জানতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন শান্তম স্পিক্স। নমস্কার।